ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ ৫৭তম পর্ব। রবিবার আসলেই সকাল থেকে ফোন আসতে শুরু করে, নিবেদিতার ভারত দর্শন এখনো পেলাম না। সত্যি ইচ্ছে থাকুক বা না থাকুক, নিবেদিতা নিয়ে আমার আলোচনা, পড়াশোনা, চর্চা আজকে যে অপরকেও নিবেদিতা প্রেমী করে তুলছে, তাতে নিজের বড় আনন্দ গর্ব অনুভব হচ্ছে। অল্প দিনের ভারতবর্ষে নিবেদিতা ভারতবর্ষকে যেভাবে ভালোবেসেছিলেন, ভারতবর্ষের জন্য যেভাবে জীবন উৎসর্গ করেছিলেন, স্বামী বিবেকানন্দের স্বল্প জীবন, নিবেদিতার স্বল্প জীবন এবং তার ভারতবর্ষে কর্মময় স্বল্প জীবনকে আজ যেভাবে মহিমান্বিত করে রেখেছে, যারা তার জীবন চর্চায় একটু খুঁজে দেখার চেষ্টা করেছে, তারাই পরশমণির সন্ধান পেয়েছেন আমার মনে হয়। আমি তারই মধ্যে হয়তো একজন। নিবেদিতার ভারত দর্শন নিয়ে আজ ৫৭ পর্বে আপনাদের সামনে যখন উপস্থিত হয়েছি, অনেক অনুরোধ, অনেক হোয়াটসঅ্যাপ আমাকে নিবেদিতার পেছনের দিকে জীবনে আবার ফিরে আসতে বাধ্য করেছে, যেগুলি হয়তো আলোকিত হয়নি আমার আলোচনার মধ্যে, সেগুলিকে ফিরে দেখার সুযোগও এসেছে। এর আগের দিনে নিবেদিতা ভারতবর্ষে আসার আগের কিছু ঘটনা, স্বামী বিবেকানন্দের সাথে ১৮৮৫ খ্রিস্টাব্দে তার সাথে আলাপ হওয়ার পর থেকে পরপর যেভাবে ইতিহাসটি সাজানো হচ্ছিল, যেভাবে তার ভারতবর্ষে উঠে আসা সিঁড়িগুলি তৈরি হচ্ছিল, একটি একটি করে ধাপ আমরা যদি ওঠার চেষ্টা করি, ১৮৯৬ সালের শেষের দিকে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে আসার পরিকল্পনাতে নিবেদিতা তার কাছে কী পেয়ে সমৃদ্ধ রইলেন বা কী পেয়ে ভারতবর্ষে আসার চিন্তাভাবনা করছিলেন, সেই সন্ধিক্ষণে আমরা যখন পৌঁছেছি, আমরা দেখব ১৮৯৬ সালের বেশ কয়েকটি বক্তৃতা নিবেদিতাকে কীভাবে ভারতপ্রেমী করছিল, কীভাবে ভারতবর্ষের জন্য জীবন ব্রত উদযাপনে নিজে তৈরি হচ্ছিলেন, সেগুলি ধীরে ধীরে প্রকাশ পাবে। দুটি বক্তৃতা স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ কেন্দ্রিক আলোচনার মধ্যে এনে আজকে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে ভারতবর্ষে আসার জন্য মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুতির যে দুটি চিঠি, সেটিতে আজকে আসবার চেষ্টা করব। একদিন সেন্ট জেমস উড এভিনিউ রোডে শ্রীমতী অ্যানি বেসান্তের বাড়িতে বিবেকানন্দ এসে পৌঁছেছেন, একটি বক্তৃতা দেবেন। বক্তৃতার বিষয় ছিল ভক্তি। লন্ডনের বিশিষ্ট জ্ঞানী ও দার্শনিকগণ এই সভাতে উপস্থিত হয়েছেন, সেখানে নিবেদিতা উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই উৎসুক হয়ে রয়েছেন স্বামীজি আজকে কী আলোচনা করেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, এই কথাটি বলে স্বামীজি তার বক্তব্য যখন শুরু করলেন এবং উপসংহারে এই বক্তৃতাটির শেষে তিনি বললেন, সমস্ত মানুষের মধ্যে তিনি রয়েছেন, তিনি পরম এক এবং এই এককে সকলের মধ্যে সমভাবে দেখেছেন, তিনিই ভক্তির অধিকারী। অর্থাৎ এক এবং বহু, একই বহু হয়, বহুই একে পরিণত হয়। ভারতবর্ষের সনাতন আদর্শের এক আদর্শগত চিন্তা, সেখানে কিন্তু সকলের মধ্যে এক ভাব দর্শন করা এবং একের মধ্যে সকলকে দেখা, এটি ভারতবর্ষের চিন্তার মধ্যেই আসে।
যারা এইভাবে দেখতে শিখেছে তারাই কিন্তু প্রকৃত ভক্তির অধিকারী। ঈশামস্যাবিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ। এই মহাবাণীর মধ্যেই যেন নিহিত রয়েছে ভক্তির মর্মকথা। অর্থাৎ ঈশাবস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগত্তাং জগৎ, এই মহাবাণীর মধ্যেই ভক্তির রহস্যটি যে লুকিয়ে রয়েছে স্বামী বিবেকানন্দ সেটি প্রকাশ করতে চেয়েছিলেন। সকল শ্রোতা সেদিনে মুগ্ধ হয়ে তার এই কথাগুলি শুনছিলেন। আর একদিন 17 নম্বর হাইড পার্কে স্বামীজি মিসেস মার্টিনের বাড়িতে একটি বক্তৃতার আসরে বক্তৃতা শুরু করেছেন। আত্মা সম্পর্কে পাশ্চাত্যের মানুষ তত বেশি আগ্রহ প্রকাশ করে না, কিন্তু যখন তারা স্বামী বিবেকানন্দের মুখ থেকে আত্মার কৌতূহলী চিন্তার সন্ধান খুঁজে বেড়াচ্ছিলেন, সেদিনে স্বামী বিবেকানন্দ আত্মা সম্পর্কে হিন্দুদিগের কী ধারণা সে সম্পর্কে যখন আলোচনা করছিলেন, সেদিনে কিন্তু অনেকেই উৎসুক হয়েছিলেন যে ভারতবর্ষের মতো এই রকম একটি অন্ধ কুসংস্কারাচ্ছন্ন দেশ, যারা মৃত্যুর আগে পরে বিভিন্ন মানুষের অস্তিত্ব নিয়ে ভাবে বা মজার লোকের সুন্দর জীবনযাত্রার পরে কি হয় বা আগে কী ছিল সেগুলিকে ভাবার অবকাশ তৈরি করে দেয়, সেটা ভারতীয় চিন্তাধারার মধ্যেই কিন্তু আসে। নিবেদিতা অন্যদের সাথে সেদিনে উপস্থিত রয়েছেন। আত্মা সম্পর্কে স্বামীজি আলোচনা করছেন। যথাসময়ে কালো রঙের একটা ইজের পরে কালো রঙের একটা ভেট এবং তার মধ্যে গলায় কলার দিয়ে টাই আজকে নেই, মাথার অর্ধচন্দ্রাকৃতি লগ্নয় তাজের মতো কালো মোটা কাপড়ের টুপি মার্গারেট দেখলেন। শ্রোতারা যেন সকলেই নয়ন অভিমান হইয়া দেবদূতের মতো সুন্দর সৌম্য উজ্জ্বল মূর্তি সেই সন্ন্যাসীকে দেখছেন উৎসুক হয়ে। বক্তৃতা আরম্ভ হলো। কণ্ঠস্বর সেই একই রকম গম্ভীর, তেজপূর্ণ এবং শব্দস্রোত বহুদূরগামী। আজ তিনি নচিকেতার গল্প দিয়ে বক্তৃতা আরম্ভ করলেন। অনন্ত স্বর্গসুখ কামনায় ঋষি গৌতম বিশ্বজিৎ যজ্ঞে সর্বস্ব দান করে দেবেন এরকম একটা ব্রত গ্রহণ করেছিলেন। হোমগন্ধ পরিপূর্ণ যজ্ঞভূমি তিনি ঋষিপুত্র তার বালক নচিকেতা বাবার নিকট বসে আছেন। বিভিন্ন কঙ্কালসার জীর্ণ গরুগুলিকে দান করা হচ্ছে। বালক তখন পিতার এই অশাস্ত্রীয় কার্যের প্রতিবাদ করলেন। নিজেকে পিতার অন্যতম সম্পত্তি জ্ঞানে বিনয়ভাবে জিজ্ঞাসা করলেন, পিতা, আমাকে কাকে তুমি দান করবে? একবার, দুবার, তিনবার যখন বারবার একই প্রশ্ন করছেন, বিরক্ত হয়ে ঋষি গৌতম রাগের মুখে বলে উঠলেন, যমকে দিলাম তোকে, মৃত্যুবেতা দদানীতি, তোমাকে মৃত্যুকে দেব। অমনি বালক অকুত ভয়ে মৃত্যুর সন্ধানে চললেন। কোথায় যম? যমকে যখন আমায় দানই করবেন বাবা বলছেন, তখন যমের সাথে দেখা করা আমার দরকার। তিনি না জানিয়ে চললেন সেই যমের সন্ধানে। ভারত প্রতিভা ত্যাগমূর্তি নচিকেতা রূপ ধরে আত্মজ্ঞানের সন্ধানে অনন্ত পথের পথিক হয়ে চলল যমের সন্ধানে, মৃত্যুর সন্ধানে। বালক যথাসময়ে ওই যমরাজের বাড়িতে পৌঁছালেন। গিয়ে দেখলেন যমরাজ সেই মুহূর্তে তার বাড়িতে নেই, তার স্ত্রী অপেক্ষা করছেন। তাকে জিজ্ঞাসা করলেন, বললেন যম বাড়ির বাইরে রয়েছেন, সময় মতো আসবেন। তিনি তাকে অপেক্ষা করতে বললেন। সুন্দর বালক, সৌম্য শান্ত দেখতে, তাকে তার বাড়িতে জল আহার করার জন্য অনুরোধ করলেন। শিশুটি কিছুই খেতে চাইলেন না, যতক্ষণ না তার যমের কাছে মিলিত হচ্ছেন বা যমরাজ তাকে তার বাড়িতে পৌঁছাবার পরে তাকে সযত্নে তার বাড়িতে আশ্রয় দেয়,
বা তাকে বাবা যে তাকে যমের কাছে প্রেরণ করেছেন তার প্রাপ্তি স্বীকার করেন, সেই অপেক্ষায় রয়েছেন। তাই তিনি জলস্পর্শ করছেন না, যমরাজের স্ত্রীর কথা শুনছেন না, তিনিও উদ্বিগ্ন। অবশেষে যমরাজ এসে পৌঁছাবার পরে তিনি তার কাছে সমস্ত কাহিনী জানিয়ে বললেন, বাবা আমায় তোমায় দান করেছেন। প্রথমেই যমরাজ তার চিন্তা এবং তার যে জীবন সম্পর্কে মানুষের ধারণা এবং তারপরে যে মৃত্যু, সেখানে পৌঁছাবার পরে তার কাছে মানুষ পৌঁছায়, তবুও তার ভেতরে দয়া মায়া সমস্ত গুণগুলি থাকার ফলে তাকে জিজ্ঞাসা করে বসলেন, তুমি না খেয়ে অভুক্ত অবস্থায় আমার জন্য অপেক্ষা করেছো, প্রথমে 3টি তুমি বর প্রার্থনা করো, সেই বরগুলি আমি তোমায় দেব, তারপর তুমি অন্ন গ্রহণ করবে এবং তারপরে তোমার সাথে কথা হবে। কিন্তু তিনি 2টি বর চাওয়ার মধ্যে কোনোভাবে পার্থিব জিনিস চাইতে পারছেন না, কিন্তু যমরাজ তাকে বারবার স্মরণ করে দিচ্ছেন যে 3 দিন অনাহারে থাকার জন্য তিনি যে বর তাকে দিতে ইচ্ছা প্রকাশ করছেন। একে একে 2টি বর প্রার্থনা করার পর 3য় বরের নচিকেতা আত্মজ্ঞান চাইলেন। আত্মা কি এবং আত্মা জ্ঞান আমাকে আপনি শোনান। বালকের পরীক্ষা করবার জন্য যম তার সম্মুখে সমস্ত ভোগ ঐশ্বর্য, সমস্ত পার্থিব উপহার দেওয়ার জন্য ভীষণভাবে পীড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু নচিকেতা দমবার পাত্র নয়। বালক বললেন, হে যম, তুমি যেসব ভোগবস্তুর কথা বলছো এগুলো কাল থাকবে না, আজকে আছে হয়তো। তোমার অশ্ব, তোমার নিত্যগীতাদি ভোগ্যবস্তু তোমারই থাকুক, তুমি আমাকে আত্মতত্ত্ব দাও, আত্মজ্ঞান লাভে আমাকে সমৃদ্ধ করো। পবিত্র রক্তিম উষার প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করে ব্রাহ্ম মুহূর্তে জ্ঞানবৃক্ষ গুরু ধ্যানগম্ভীর শিষ্যের কর্ণে ব্রহ্মমত্ত উচ্চারণ করে কোটিকল্প দুর্লভ আত্মতত্ত্ব প্রকটিত করলেন এবং পরিশেষে বললেন, তত্ত্বমসি, তত্ত্বমসি, তুমি সেই, হে মানব তুমি সেই। এই দিনের বক্তৃতা শুনে বক্তাকে নচিকেতার মতোই তেজস্বী এবং তত্ত্ব জিজ্ঞাসু বলে মার্গারেটের মনে হলো। লন্ডনের প্রগতিশীল সংস্কৃতির প্রতিষ্ঠা সিসেম ক্লাবের পক্ষ থেকেও মার্গারেট একদিন স্বামীজিকে আহ্বান করে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তিনি সম্মত হয়েছিলেন। সেখানে তার বক্তৃতার বিষয় ছিল শিক্ষা। এই বক্তৃতায় ভারতবর্ষের প্রাচীন শিক্ষা প্রণালীর আলোচনা করে বিবেকানন্দ বলেছিলেন, শিক্ষার উদ্দেশ্য কতগুলি পুস্তক কণ্ঠস্থ করা নয়, মানব চরিত্র গঠন করায় প্রকৃত এবং একমাত্র উদ্দেশ্য। জগতে চরিত্র বলেরই প্রয়োজন, শিক্ষার দ্বারা এই চরিত্র সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে যে পূর্ণতা নিহিত আছে তাকে প্রকাশ করার নামই শিক্ষা। ক্লাবের মহিলারা সকলেই বিদুষী, কিন্তু তারা এক বাক্যে স্বীকার করলেন শিক্ষা সম্পর্কে এমন সুন্দর কথা তারা আগে কখনো শুনেনি। এই সময়ের আরেকটি ঘটনা দিয়ে আজকের আমরা আলোচনা রীতি করব, তারপরে আমরা চিঠিতে আসব। এই দিনের ঘটনা নিবেদিতা নিজে লিপিবদ্ধ করেছেন। প্রশ্নোত্তরের ক্লাস চলার সময় বাদানুবাদ চলছে। বিভিন্ন ভারতবর্ষের চিন্তাভাবনার সাথে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসের যেন সংঘাত শুরু হয়েছে। কোনোটা মানা যায়, কোনোটা মানা যায় না। একটার পর একটা প্রশ্ন বানে স্বামীজি তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করছেন, তারা উত্তরের অপেক্ষায় প্রতীক্ষিত। তাদের মধ্যে হঠাৎ বললেন, কিসের ভগ্ন বা কিসের ভয়? তারপর বজ্র গভীর নাদে অচল অটল বিশ্বাসের সহিত তিনি বলতে লাগলেন। নিবেদিতা লিখছেন, আজও আমার কানে বাজে যে কথাগুলো তিনি বলছেন।
ইহাই যদি সত্য হয়, তার জন্য কিছুই আর কি প্রয়োজন? আর এটা যদি সত্যি না হয়, তাহলে আমাদের জীবনের ফলই বা কী? ঈশ্বর কি? ঈশ্বরের জন্য কি করা যায়? স্বামীজি জগতে আজকে কিসের প্রয়োজন সে সম্পর্কে বলতে গিয়ে বলছেন, জগৎ চায় এমন 20 জন নরনারী যারা সদর্পে ওই রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবে, আমাদের ঈশ্বর ভিন্ন আপনার বলতে আর কিছু নেই। কে কে যেতে প্রস্তুত? কে কে বলতে পারে এমন কথা? তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং দাঁড়িয়ে উঠে তিনি বলছেন। এই অবস্থায় শ্রোতাদের দিকে একে একে চেয়ে দেখছেন, যেন তাদের কাউকে তিনি খুঁজছেন, কে যোগদান করতে প্রস্তুত। তারপরেই তিনি বলে উঠেছিলেন, কিসের ভয়? তাদেরকে সাহস দিচ্ছেন। সত্য মিথ্যা হোক, ঈশ্বর থাকুক না থাকুক, ঈশ্বরের জন্য জীবন দান বা ঈশ্বরই জগতে আমাদেরকে চায়। যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে জগতের জন্য, সেই ঈশ্বরের কাছে আমরাও শরণাগত। সেই ঈশ্বরের জন্য সর্বোচ্চ আমরা দিতে প্রস্তুত, বা আমরা ঈশ্বরে মিলিত হতে সর্বাগ্রহী। কারণ আমাদের তো কিছুই আনার ছিল না, কিছু পাওয়ার ছিল না। যা কিছু পেয়েছি এখানেই, যা কিছু দিয়েছি এখানেই, যা কিছু হারিয়েছি এখানেই, সব তো এখান থেকেই নেয়া। অতএব কিছু তো নিয়ে ফেরার কথা নয়। অতএব অবশেষে তো আমাদের সেখানেই ফিরে যেতে হবে। এই যে ভাবনা মার্গারেটের মনকে আলোড়িত করে তুলল। সঙ্গে সঙ্গে মার্গারেট সেখানে বলে উঠেছিলেন, জগৎ সত্যি কি চাই 20 জন নরনারী? ভাবলেন, এই 20 জনের মধ্যে কি আমি একজন হতে পারি না? ভারতের অলৌকিক অধ্যত্ত সাধনার প্রবাহ, অমৃতত্ব লাভের এই আহ্বান কুমারী মার্গারেটকে অন্তত সেদিন স্পর্শ করেছিল। হিন্দু যোগীর মুখে ওই দিন উপনিষদের যে বাণী শুনেছিলেন, ত্যাগে নৈক্যেন অমৃতস্ত মানুষু, তিনি তার সকল জীবনে সর্বোপরি রূপায়িত করতে চেয়ে বসলেন। এই সন্ন্যাসীর মুখে শোনা বুদ্ধের সেই গল্প মার্গারেটকে মনে করিয়ে দিল, যতদিন না জগতের শেষ ধূলিকণাটি পর্যন্ত মুক্ত হয়, ততদিন পর্যন্ত বোধিসত্ত্ব নিজে নির্বাণ গ্রহণ করবেন কিনা প্রতিজ্ঞা করেছিলেন। বুদ্ধের মতোই মার্গারেট স্বামীজির চিন্তার উপলব্ধিত হয়ে তার সমগ্র জীবনে মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাইলেন। মনের এই ভাব নিয়ে একদিন তিনি হিন্দু যোগীর সঙ্গে একাকী সাক্ষাৎ করলেন। স্বামীজির সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, স্বামীজির কাছে শুনলেন, স্বদেশে নারীগণের কল্যাণে তার কিছু সংকল্প আছে, এবং এই সংকল্প আমার মনে হয় কার্যে পরিণত করতে তুমি হয়তো সাহায্য করতে পারতে। মার্গারেট দ্বিধাগ্রস্ত ছিলেন না। মার্গারেট জানালেন, আপনার কাজে আপনি যোগদান করতে সর্বতোভাবে প্রস্তুত আছি। স্বামীজি বললেন, শুধু সম্মত হলে চলবে না, ইহার অধিক কিছু দরকার। মার্গারেট বললেন, আমি এর জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। এর পরই মার্গারেট নিজেকে তার এই জীবন দেবতার আদর্শের বেদিতলে নৈবেদ্য হিসেবে উৎসর্গ করতে প্রস্তুত হলেন। নির্মাল্য হয়ে সন্ন্যাসীর নির্মল দুটি চরণে মার্গারেটের সমস্ত সত্তা আজ যেন লুটিয়ে পড়ল। মনে পড়ল সেই 22শে অক্টোবরের কথা। সেই প্রথম স্বামীজিকে যেদিন দেখেছিলেন, তার মনে হলো তিনি কেমন যেন হয়ে গেলেন। তারপর হইতে কেমন একটা অদ্ভুত ভাব জেগে উঠল মনের মধ্যে, এক বিচিত্র অনুভূতি। বুঝলেন, এমন একজনের মুখোমুখি হয়ে এসে দাঁড়িয়েছেন তিনি, যার ব্যক্তিত্বের আকর্ষণ তার সমগ্র সত্তাকে, প্রকৃতিকে, আত্মাকে, এমনকি সমগ্র সত্তার সাথে জীবনটাকে গ্রাস করতে প্রস্তুত, গ্রাস করতে উদ্যত। যে জীবন বাইরের কোনো প্রভাবকে কোনো দিন প্রশ্রয় দেয়নি, সেই জীবন আজ কোনো এক মহাজীবনের সান্নিধ্যে এসে
এমন চঞ্চল হয়ে উঠে পড়েছে। তিনি স্বাধীন প্রকৃতির মানুষ, চিরদিনই তিনি নিজের কর্তৃ। কিন্তু আজ বুঝলেন এই হিন্দু সন্ন্যাসীর ব্যক্তিত্বে তাকে যেন কিসের আকর্ষণ বোধ করাচ্ছে, কিসের যেন অনুপ্রাণিত করাচ্ছে। তার উপদেশ তাকে চিন্তাধারার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিচ্ছে জীবনের। এখন তিনি এই রূপ দেখতে পেলেন যার রহস্য এতকাল তার কাছে অজ্ঞাত ছিল। আত্মা ও দেহের অপূর্ব ঐক্যতান যেনটি। তিনি এই প্রেরণার জন্য যেন যুগ যুগ ধরে অপেক্ষা করছিলেন। জীবনের এই আশ্চর্য সূক্ষ্ম অভিব্যক্তি, জীবনের এই বিচিত্র আস্বাদ তাকে যেন অন্য জগতে তথা জীবনের লক্ষ্যের জগতে পৌঁছাতে সাহায্য করছে। এই অনুভূতি তার মধ্যে ক্রমশ দৃঢ় হচ্ছিল। তাই নিবেদিতা এই মহাজীবনের বেদিতলে নৈবেদ্য হিসেবে নিজেকে আজ উৎসর্গ করতে প্রস্তুত হলেন। ইংল্যান্ডের সভ্যতার উদ্যানের একটি অনুপম এবং অনাঘ্রাত কুসুম, অর্থাৎ যার ঘ্রাণ এখনো পর্যন্ত কেউ পায়নি, সেই অনাঘ্রাত কুসুম সেদিন এমন করেই মনে হয় ভারতবর্ষের বেদিমূলে নিজেকে সমর্পণ করতে কৃতসংকল্প হয়েছিল। কুমারী এলিজাবেথ মার্গারেটের নোবেলকে আশ্রয় করে পাশ্চাত্য বুঝি সেদিন এমন করেই প্রাচ্যকে চেয়েছিল এবং পাওয়ার চেষ্টা করেছিল। নিবেদিতার ভারত দর্শনে এর পরের দিনে নিবেদিতার ভারতবর্ষে আসার জন্য স্বামী বিবেকানন্দের দুটি চিঠি খুবই মূল্যবান, সে দুটিতে আসবো। এর আগের দিন থেকে চিঠি দুটির কথা বলে বলে আসছি, অনেকের আগ্রহ হয়তো বাড়িয়ে দিচ্ছে কী ছিল সেই চিঠিতে। একটু কেবলমাত্র তার হিন্টস দিলে বোধহয় একটু ভালো হয়। এই দুটি চিঠির মধ্যে দেখব যে নিবেদিতাকে তিল তিল করে তিনি আগ্রহের সাথে ভারতবর্ষের জন্য আহ্বান জানাবেন বা জানিয়েছেন, এবং তার সুপ্ত বাসনা ভারতবর্ষের নারী সমাজের উন্নতির লক্ষ্যে, তাদের আপগ্রেডেশনের জন্য, তাদেরকে প্রকৃত নারী হিসাবে তাদের মধ্যে সমস্ত শক্তির যে উন্মোচন ঘটাবেন, এই নারীটি, এই সিংহিনীটিকে তিনি ধার করে পাশ্চাত্য থেকে আনতে চাইছেন। তার মধ্যে একটা ভীতি রয়েছে স্বামী বিবেকানন্দের, যদি এই মহিলাটি পাশ্চাত্যের অন্য মহিলার মতোই সাময়িক আগ্রহ প্রকাশ করছেন, আমার মুখের কথাগুলি শুনে ভারতবর্ষ সম্পর্কে এত আকর্ষিত হচ্ছেন আমার মুখের কথাগুলি শুনে হয়তো, কিন্তু বাস্তবে যদি না হয়, সেখানে গিয়ে যদি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ভারতবর্ষের কৃতদাসের মতো ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষের মানুষকে, নরনারীকে দেখতে শুরু করেন, উনিও যদি প্রভুর মতো ভারতবর্ষের মানুষদের দাস ভেবে আচরণবৃত্তি শুরু করে, এই ভয়ে, এই চিন্তায় নিবেদিতাকে তিনি ভারতীয়ত্ব বোধে, ভারতীয় মানসিকতায় তৈরি হওয়ার জন্য ওই দুটি চিঠিদের মধ্যে তিনি লিখে রেখে গিয়েছিলেন। প্রথম চিঠিটি ছিল 7ই জুন 1896 খ্রিস্টাব্দ। নিবেদিতা স্বামী বিবেকানন্দের স্টেনোগ্রাফার গুডউইনের হাত থেকে চিঠিটি পেয়েছিলেন। স্বামীজি নিজে তার বাড়িতে পৌঁছে দিতে বলেছিলেন। গুডউইন সেই চিঠিটি নিবেদিতার হাতে পৌঁছেছিলেন 7ই জুন। এই চিঠিটি আমরা 58 পর্বে আলোচনার মধ্যে নিয়ে আসব। তাই নিবেদিতার ভারত দর্শন ক্রমশ ভারতমুখী হওয়া, ভারতবর্ষে পৌঁছানোর ইতিহাসে এক একটি সিঁড়ি আমরা ভেঙে উপরে উঠতে চলেছি। অর্থাৎ ভারতবর্ষ যেটি বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে, আধ্যাত্মিকতার সভ্যতার ইতিহাসে একটি নতুন সোপান, সেখানে পৌঁছাবার জন্য নিবেদিতার পথ চলা, সেই দিকেই আমরা অগ্রসর হয়ে চলেছি। নিবেদিতার ভারত দর্শনের 57 পর্ব আজ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। অঙ্গসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবি এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।